শাহিনা বেগমের কথাগুলো শুনে সাহিদ আহসান পুরোপুরি স্তব্ধ হয়ে যান। এটার ভয় তো পাচ্ছিলেন উনি, আর এটাই হলো। কিন্তু নিজের স্ত্রীকে হারাতে পারবেন না উনি। অনেক বেশি ভালোবাসেন কি না? হয়তোবা। বেশ রয়ে শয়ে জবাব দেন সাইদ হাসান। ভুল আমার, শাস্তিও আমাকেই দিও। খবরদার ভুলেও কখনো নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর হঠাৎ আপনি আপনি করছো কেন? কি করবেন? তৃপ্তি আপার জিহানের মতো আমাকেও মেরে ফেলবেন? আপনার বুকে গুলিটা আমিই চালাবো, মিলিয়ে নিয়েন। আর বিশ্বাস করেন, আপনার বুকে গুলি চালাতে আমার একটুও কষ্ট হবে না, কারণ এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকার অধিকার আছে, মানুষরূপী কোনো জানোয়ারের না। আর অপরিচিতদের আমি আপনি করেই বলি, বলতে পারেন এটা আমার ছোটবেলার অভ্যাস। কথাটা বলি গটগট পায়ে রুম থেকে বের হয়ে যায় শাহিনা বেগম। কথাটা শুনেও চুপচাপা নির্বিকারভাবে বসে থাকেন সাইদ হাসান। মনে মনে শুধু আওড়ায়, আমি তিহানকে মারিনি। হ্যাঁ, সঙ্গ দিয়েছি, তবে ওর মৃত্যু চাইনি কখনো। তিহানের আমার থেকেও অনেক বড় শত্রু আছে, আর সেটা ওর খুব কাছের কেউ। এবার সময় এসেছে আমার ভুল শুধরানোর। আচ্ছা, তিহান কি কোনোভাবে ফিরে আসতে পারে না? সাহিদ হাসান নিজের আকাশ কুসুম ভাবনা নিয়ে ওভাবে বসেই পুরোটা রাত কাটিয়ে দেন। এত এত যন্ত্রণা নিয়ে আদৌ কি কারোর চোখে ঘুমেরা হানা দেয়? হুম, কখনো না। সকাল 5:15। তিশা নামাজ পড়ার জন্য উঠেছে। ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে উঠে ফোনটা হাতে নিতেই তৌফিকের কল আসে। এত সকালে কল দেওয়াতে তিশার মনে অজানা ভয় ছড়িয়ে পড়ে। তরু ভাবির কিছু হলো না তো? তিশা তাড়াতাড়ি করে কল রিসিভ করতে ওপাশ থেকে তৌফিকের অস্থির কণ্ঠ ভেসে আসে। টিস্যু পাখি। হ্যালো এভরিওয়ান, মোস্টবেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্রিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকার ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দ্য অফার। 15। তিশা নামাজ পড়ার জন্য উঠেছে। ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে উঠে ফোনটা হাতে নিতেই তৌফিকের কল আসে। এত সকালে কল দেওয়াতে তিশার মনে অজানা ভয় ছড়িয়ে পড়ে। তরু ভাবির কিছু হলো না তো? তিশা তাড়াতাড়ি করে কল রিসিভ করতে ওপাশ থেকে তৌফিকের অস্থির কণ্ঠ ভেসে আসে। টিস্যু পাখি, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। 2 মিনিটের মধ্যে নিচে নামো। ফার্স্ট, আই কান্ট ওয়েট। আচ্ছা, আপনি ওয়েট করুন, আমি আসছি। মিনিট 5 মধ্যেই তিশাকে ওদের মেইন গেট দিয়ে বের হতে দেখা যায়। গুটি গুটি পায়ে এগিয়ে এসে তৌফিকের সামনে দাঁড়াতেই তৌফিক ঝড়ের বেগে এসে তিশাকে জড়িয়ে ধরে। তিশা একটু আধটু না, অনেক বেশি অবাক হয় তৌফিকের কাণ্ডে। গতকাল রাতে কি হয়েছিল টিস্যু পাখি? কি বলতে চাও তুমি আমাকে? তৌফিকের প্রশ্নে তিশা এবার তৌফিকের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে সন্দেহজনক দৃষ্টিতে তৌফিকের দিকে তাকায়। চোখ দুটো কেমন লাল হয়ে ফুলে আছে। সারা রাত না ঘুমিয়ে থাকলে যেমনটা হয় আর কি। মাথার চুলগুলোও কেমন উস্কো খুস্কো হয়ে আছে। তিশার যা বোঝার বুঝে যায়। কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? 3 ঘন্টা। তৌফিকের সহজ সরল স্বীকারোক্তি। তিশা কিছুক্ষণ থমকে তাকিয়ে থাকে। এই প্রথম এই মানুষটাকে এতটা অগোছালো দেখছেও। চিন্তা আর ভালোবাসা কেমন যেন সব স্বপ্ন মনে হচ্ছে। কপালে আদৌ সইবে তো? সারা রাত না ঘুমিয়ে কি অবস্থা করেছেন নিচের?
টিস্যু পাখি, আজ কিন্তু একটু বেশিই কথা বলেছো তুমি। আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি আমি। আচ্ছা বাবা, সরি, সামনে একটা বসার জায়গা আছে, ওখানে যেয়ে বসে কথা বলি, চলুন। ওরা দুইজন 2 মিনিট হেঁটে ফুটপাতের পাশে থাকা একটা বেঞ্চে বসে। তারপর পুরো ঘটনাটা তৌফিককে খুলে বলে তিশা। পুরো ঘটনাটা শুনে তৌফিক কিছুক্ষণ শান্ত হয়ে বসে থেকে তিশার দিকে প্রশ্ন ছুড়ে। তুমি কাকে চাও? প্রশ্নটা তিশার কর্ণগোচর হতেই ও হাউমাউ করে কান্না করে দিয়ে তৌফিককে জড়িয়ে ধরে। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। আমাকে ভুল বুঝবেন না দয়া করে। অর্ণব ভাইয়া খুব কষ্ট নিয়ে বেঁচে আছে, তাই আমি এমন কষ্ট দিতে চাইনি। আপনি ওনার সাথে কথা বলে ওনাকে বোঝান প্লিজ, তাহলে উনি বুঝবেন। আমি শুধু আপনাকে চাই, আর কাউকে না। তিশার কথাগুলো শুনতেই তৌফিকের বুক থেকে পাথর নেমে যায়। বুকটা প্রশান্তিতে ছেয়ে যায়। একটুর জন্য মনে হচ্ছিল নিজের জানটাই বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শোনা, এখন কান্না থামাও। আমি ফ্রি হলে অর্ণবের সাথে কথা বলবো। পাক্কা প্রমিস করেন? ওকে, প্রমিস। কথাটা বলেই তিশার কপালে ছোট্ট করে আদর মেখে দেয় তৌফিক। সূর্যি মামা মাথার উপর দাঁড়িয়ে জানান দিচ্ছে এখন দুপুরবেলা। ঘড়ির কাঁটা এখন 2টোর ঘরে। তরু একবার ঘড়িতে চোখ বুলিয়ে সময়টা দেখে নেয়। অতঃপর শাওয়ার নেওয়ার জন্য যখন ওয়াশরুমে ঢুকতে যাবে, তখন শাহেদা বেগম আহেজা রায় শুনে তরু ড্রয়িং রুমে আসে। কি হয়েছে মা, হঠাৎ এত আহাজারি করছো কেন? আল্লাহ, আমাদের এলাকায় সিরিয়াল কিলার এসেছে তরুমা। সাইদ ভাইয়ের খুব ঘনিষ্ঠ সহযোগীকে মন্ত্রীর মতো করেই কুপিয়ে মেরেছে। আল্লাহ, কি একটা অবস্থা এলাকার। আহা, এত কম বয়সে কার নজর পড়েছিল ছেলেটার উপর? একটা বাচ্চা মেয়ে আছে, কত ছোট, বাবা বাবা করে কান্না করছে। বউটাও বাচ্চা বয়সের। এই বয়সে স্বামী সংসার হারিয়ে বসলো। খুব খারাপ লাগছে রে তরুমা। কথাগুলো বলে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন শাহেদা বেগম। বয়স কম কিন্তু পাপের বোঝা বেশি হয়ে গিয়েছিল। পাপ তার বাপকেও ছাড়ে না। কথাটা বলেই তরু নিজের রুমের দিকে হাঁটা ধরে। তরুর কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে তরুর যাওয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে শাহেদা বেগম। তিয়ান, এতক্ষণ ধরে কি খুঁজে চলেছিস? আহানের কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না তিহান। 1 ঘন্টা ধরে ওর নিজের বাসার স্টাডি রুমে কিছু একটা খুঁজে চলেছে তিহান। মিনিট 5 পর এবার নিজে থেকে তিহান বলে, 1 সপ্তাহের মধ্যে তরু কি এবার এসেছিল? এসেছিস লতিহান, সৌভিকদের বাসা থেকে আসার পরের দিন। কিন্তু কেন? অর্ণবের প্রশ্ন ওর দিকে চোখ গরম করে তাকায় তিহান। অতপর দাঁত কিরমির করে বলে, আমাকে বলিস না কেন? এখানে বলার কি আছে, তোর তো মাঝে মাঝে সে এখানে। তিহানের মেজাজ এবার সপ্তম আসমান ছিল। এমনিতে কি দুইটাকেও গর্ধব বলে? অর্ণব আবারও প্রশ্ন করে, কিন্তু তুই খুঁজছিসটা কি? আমার ডায়েরি কিন্তু ওইটা তরুর কাছে। কি? অর্ণব আর আহান একসাথে চিল্লিয়ে ওঠে। তাহলে তো ভাবি সব। ভাই, তোর এই সংসারটা আবার করা হলো না রে। ভাবি তোকে খুব ভালোবাসে, আমার নিজের চোখে দেখা সব। কিন্তু এবার কি হবে? অর্ণবে কথা শুনে তিহান কিছুক্ষণ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু একটা ভাবতেই ওর ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। চল, এখন এখানে আর কাজ নেই। কোথায় যাবি এখন? তিহানের কথাতেই পাল্টা প্রশ্ন করে আহান। আমি না, তোরা দুজন যাবি সাদেত হাসানের বাড়িতে। তোদের এমপির ডান হাত বলে কথা। সো তার মৃত্যুতে তার পরিবার সহ তোদের এমপিকে সহানুভূতি দেখাবে না তোরা। কথাটা বলেই সামনে হাঁটা ধরে তিহান। হঠাৎ পায়ের সাথে কিছু বাঁধতে নিচের দিকে তাকায় তিহান। নিচে তাকিয়ে একটা ছবি দেখতে পায়। ছবিটা হাতে নিতেই ওর পুরো পৃথিবী থমকে যায় কিছুক্ষণের জন্য। এবার ওর কাছে পুরো হিসাবটাই পানির মতো পরিষ্কার। তিহান মুচকে হাসি দিয়ে মনে মনে আওড়ায়, আর কত রূপ দেখাবে তুমি আমায়, আমার মায়াবিনী? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? অর্ণবের কণ্ঠ কর্ণগোচর হতেই বেশ শান্ত দৃষ্টিতে ওদের দিকে তাকায় সাইদা হাসান। অতপর মনির মুখে মিষ্টি হেসে জবাব দেয়, ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? সাইদা হাসানের কাছ থেকে এমন উত্তর হয়তো অর্ণব আর আহান আশা করেনি।
তাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ওনার দিকে। ক্রিয়ান, নিজের ঘনিষ্ঠ সহযোগীকে হারিয়েইনি পাগল টাগল হয়ে গেলি নাকি? ফিস ফিস করে বলে অর্ণব। তাই তো দেখছি। যাই হোক, আমরা যেটা করতে এসেছি সেটা করতে পারলেই হলো, অত বাবার দরকার নেই। অর্ণবের মতোই ফিস ফিস করে বলে আহান। তোমরা এত ফিসফিস করছো, কিছু কি বলবে? আসলে আঙ্কেল, আপনার সাথে একজন ফোনে কথা বলবে। কে? আহানের কথার পিঠে উল্টো প্রশ্ন করি সাহিদ হাসান। আরে সেটা তো আপনি আর কথা বলাই বুঝতে পারবেন আঙ্কেল। অর্ণবের কথাটা কর্ণগোচর হতেই ওদের দুজনের দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকেন সাহিদ হাসান। তারপর কিছু একটা ভাবতেই উনি বলেন, আচ্ছা দাও, আমি এখন ফ্রি আছি, সমস্যা নেই। ওনার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই আহান নিজের ফোনটা এগিয়ে দেয় ওনার দিকে। সাইদ হাসান ফোন কানে ধরে কিছুক্ষণ নীরবতা পালন করেন, কিন্তু ফোনের ওপাশে থাকা ব্যক্তির থেকে কোনো কথার কর্ণগোচর হয় না ওনার। মিনিট দুয়েক পরে এক পরিচিত কণ্ঠস্বর কর্ণগোচর হতেই সাইদ হাসান চমকে ওঠেন। কেমন আছেন মিস্টার সাইদ হাসান? আপনার সব পাপের ভাগিদারের প্রথম জন্ত অকালে জীবন হারালো। এখন আপনার অনুভূতি কেমন স্যার? বেশ তাচ্ছিল্যের সাথেই বলে তিহান, কিন্তু সাইদ হাসানের সেদিকে কোনো খেয়ালই নেই। তিনি ব্যস্ত তার গভীর ভাবনায়। হঠাৎ ভাবনা থেকে বের হয়ে চিল্লিয়ে বলেন, তিহান, তুমি বেঁচে আছো? কি জানি, হয়তো আমার আত্মার কথা বলছে। আপনাদের প্ল্যান অনুযায়ী তো আমার পৃথিবীতে থাকার কথাই ছিল না, তাই না? তিহানের হেয়ালিপূর্ণ উত্তর শুনেও সাইদ হাসানের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তিহান বেঁচে আছে এটা ভাবতেই ওনার মনে প্রশান্তিরা হানা দেয়। তোমার সাথে আমি দেখা করতে চাই বাবা, আমি অনুতপ্ত। আমার ভুলগুলো সংশোধনের একটা সুযোগ দাও তুমি। হঠাৎ এত পরিবর্তন যে? এই সাইদ হাসানকে আমার বড্ড অচেনা লাগছে। তা এতটা উন্নতি নিজের মৃত্যুর ভয়ে নাকি নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে ফেলার ভয়ে? তিহানের মুখে শাহিনা বেগমের কথাটা শুনতেই সাহিদ হাসানের গত রাতের কথা মনে পড়ে যায়। শাহিনাকে কি তুমি বলেছো সব কিছু? কোন সব কিছু? আমার অতীত, আমার করা ভুলগুলো। হয়তো বলেছি, তবে আপনার কথাতে একটু ভুল আছে। ওগুলো আপনার করা ভুল না, অপকর্ম হবে স্যার সাইদ হাসান। তাহলে শাহিনা জানে তুমি বেঁচে আছো? হয়তো জানে। তিহানের কথা শুনে সাইদ হাসান পুরো স্তব্ধ হয়ে ফোনটা কানে ধরেই ধপাস করে সোফায় বসে পড়েন। আবার নতুন করে নির্বাচন হবে সাইদ হাসান, প্রস্তুতি নেন। আর পদত্যাগপত্র আপনি নিজে যেয়ে জমা দিয়ে আসবেন। শুধু সময়ের অপেক্ষা। আপনার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো পরিচয়, ইনশাল্লাহ। আন্টিকে আমার সালাম দিবেন। কথাটা বলে তিহান ফোন কেটে দেয়। সাইদ হাসান যেন একটা ঘোরের মধ্যেই চলে গেছে। কি হচ্ছে, কেন হচ্ছে, ওনার মাথায় ঢুকছে না। হঠাৎ করেই সেদিন ভোরে দেখা দুঃস্বপ্নটার কথা মনে পড়ে যায়। ভোরে দেখা স্বপ্ন নাকি সত্যি হয়? তাহলে কি ওনার সাথেও ওটাই ঘটতে চলেছে? শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসেও ঘেমে একাকার সাইদ হাসান। হঠাৎ অর্ণবের কণ্ঠস্বর কর্ণগোচর হতেই উনি ভাবনা থেকে বের হয়ে আসেন। স্যার, ঠান্ডা পানি খেয়ে মাথা ঠান্ডা করুন, না হলে বাসায় যেয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করুন, দেখবেন ভালো লাগছে। বুঝতে পারছি আপনার ডোজটা বেশি হয়ে গেছে। আজ আমরা আসি তাহলে, ভালো থাকবেন। অর্ণবের কথাটা শুনে ওর মাথায় গাঁটটা মারে আহান। তারপর পার্টি অফিসের মেইন গেটের দিকে হাঁটা ধরে। অর্ণব মাথায় হাত দিয়ে 5 সেকেন্ডের মতো ভ্রু কুঁচকে আহানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অতপর নিজেও ওর পেছনে দৌড় লাগায়। এসবে সাইদ হাসানের খেয়াল নেই। তিনি নির্বিকার চোখে তাকিয়ে আছেন। অর্ণবের কথাটাই মনে হচ্ছে কাজে লাগবে। লং টাইম শাওয়ার নিলে বোধ হয় ওনার একটু ভালো লাগতে পারে। সাথে সাথে উনি উঠে দাঁড়ান। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেন। এদিকে তিহান ফোন কেটে দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। চোখের উপর 2 হাত দিয়ে চোখটা বন্ধ করে ডুব দেয় অতীতে। সেদিন সাইদ হাসানের ড্রাগের 2টা ট্রাক ধরিয়ে দেওয়ার পরে সাইদ হাসানের অবস্থা ছিল করুণ। নিজের পথ টিকিয়ে রাখার জন্য এই নিউজগুলো মাটি চাপা দিতে থাকে ছুটতে হয়েছে অনেক জায়গায়। ঢাকাতে যেও ছিলেন 2 দিন। আর সেই সুযোগেই শাহিনা বেগমের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে তিহান। নিজের চোখে দেখা মৃত মানুষটাকে আবারও নিজের চোখের সামনে উপস্থিত থাকতে দেখে শাহিনা বেগম অস্থির হয়ে যায়। তিহান ওনাকে সবটা বোঝানোর উপর তিনি শান্ত হন। তখন ওর মায়ের সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে, সাথে সাইদ হাসানের করা অপকর্মগুলোও বলে।
তিহানের মা তৃপ্তি বেগমের কাহিনী শুনে শাহিনা বেগম পুরো স্তব্ধ হয়ে যায়। বিশ্বাস করো ত্রিহান, আমি ওইসব কিছুই জানতাম না। তাহলে আমি তোমার মায়ের সাথে এমন অন্যায় করতাম না। আমাকে উনি বলেছিল ওনার স্ত্রীর চরিত্র ভালো না, তুমি ওনার সন্তান না, তোমার মায়ের পাপের ফল। কিন্তু এখন আমি সব বুঝতে পারছি উনি এখন এতটা নীরব কেন থাকেন। আর গত কয়েকদিন তো খুবই প্রেসারেই আছেন। আমি জিজ্ঞাসা করলেই বলেন উনি ওনার পার্টি অফিসের কাজ নিয়ে ব্যস্ত। এতদিন আমাকে সম্পূর্ণ মিথ্যার মাঝে রেখেছেন উনি। কথাগুলো বলতে বলতে কান্না করে দেন শাহিনা বেগম। তিহান আবারও বলতে শুরু করে 2 মাস আগের রাতে ঘটে যাওয়া নির্মম ঘটনাটা, যেটা ওর সুন্দর গোছানো জীবন, ওর সুন্দর সংসারটা চোখে নিমিষেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। সেদিন আমার পার্টি অফিসে মিটিং শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। তরুকে বাসায় রেখে আসায় আমি মিটিং শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অন্যদিন অবশ্য অর্ণব আর আহান থাকে, কিন্তু ওই দিন আমি আর আমার ড্রাইভার শিলনকে সাথে করে রওনা দিই। ওদের একটু বেশি তাড়া থাকে, আমাকে শর্টকাট রাস্তা ধরে নিয়ে আসে শিলন। হঠাৎ নিরিবিলি একটা জায়গায় এসে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়। আমার মাথাতে তখনও আসেনি যে আজ আমি গার্ড ছাড়া, আমার বন্ধুদের ছাড়া একা আছে। শিলন গাড়ি থেকে নেমে গাড়ির কোথায় সমস্যা হচ্ছে সেটা দেখতে চায়। 10 মিনিট ধরে অপেক্ষা করেও ওর কোনো সারা শব্দ না পেয়ে আমি বাইরে বের হয়ে আসি। আর সাথে সাথে আমাকে পেছন থেকে চাকু দিয়ে আঘাত করা হয়। আমাকে আঘাতটা শিলন নিজেই করে। আন্টি, সত্যি বলতে ওই দিন আমি নিজের শরীর আঘাতের চেয়েও মনে বেশি কষ্ট পেয়েছিলাম। এই দিন বাচ্চাটাকে আমি ছোটবেলা থেকে নিজের কাছে রেখে নিজের ভাইয়ের মতো মানুষ করেছে। কখনো আহান অর্ণবের থেকেও আলাদা করে দেখে নেয়। কিন্তু সত্যি এটাই কি আমার অর্ণব আহানের মতো হতে পারবে না। ওর বিশ্বাসঘাতকতা আমি মেনে নিতে পারছিলাম না। তখন ওখানে আরও 3টা গাড়ি আসা। প্রথম গাড়ি থেকে নিজের বাবাকে নামতে দেখে ঘটনা যা বলছেন আমি বুঝে গেছিলাম। কিন্তু যখন আমার নিজের শ্বশুরকে ওদের গাড়ি থেকে নামতে দেখেছিলাম তখন আমার নিজের চোখ দুটোকে যেন বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু পরে বুঝতে পারলাম ওনাকে জোর করে উঠে আনা হয়েছে কোনো কিছুর হুমকি দিয়ে। আমার আকাশ কুসুম ভাবনার মাঝেই সাইদ হাসান বলে ওঠেন, পদত্যাগপত্র জমা দাও তিহান, আবার নতুন করে নির্বাচন হবে। তবে তুমি আর দাঁড়াতে পারবে না, পার্টি অফিস তোমাকে ছাড়তে হবে। এত টাকা থাকতেও সামান্য রাজনীতি নিয়ে কেন পড়ে আছো তুমি? সেটাই তো, টাকা আপনারও কম না। আপনি কেন এই সামান্য রাজনীতি নিয়ে মেতে আছেন? সবসময় ছাত্রের মতো আমার পেছনে পড়ে আছেন। একটা কথা মনোযোগ দিয়ে শুনুন, আমি পদত্যাগপত্র জমা দেব না, তার জন্য আমার জীবন গেলে যাবে। হঠাৎ সাদাত হাসানের মুখে আমার কথা শুনতে যেন আমার পুরো পৃথিবী থমকে যায়। আমার চোখের সামনে আমার নিষ্পাপ তরুণানির মুখটা ভেসে ওঠে। আমি তখনই বুঝতে পারি আমাদের সাথে খুব খারাপ কিছু করতে চলেছে। তরুণানিকে শেষ দেখাটা বোধ হয় আমার আর হবে না। তখন আমি হুঙ্কার দিয়ে বলি, আমার তরুর গায়ে হাত দেওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। ওর গায়ে একটা আঁচড় লাগলেও সেখানে পুঁতে রেখে দেব। আহা, থামো তোমরা। সাদাতের একটা ব্যবস্থা করে দিও, যাতে আগামী 24 ঘন্টার মাঝেই ও নিজে থেকেই পদত্যাগপত্র জমা দেয়। কথাটা বলেই সেদিন সাইদ হাসান ওখান থেকে চলে যান। কিছুক্ষণ তর্ক বিতর্কের মাঝে আমি বুঝতে পারলাম আমার শ্বশুরকে তরুর কথা বলে হুমকি দিয়ে নিয়ে এসেছে। যাতে ওনাকে আঘাত দিয়ে আমাকে পদত্যাগপত্র জমা করানোর জন্য রাজি করাতে পারে। কারণ আমার শ্বশুর ছিল তরুর সব কিছু, বাবা বলে কথা। আমার শ্বশুর আমার সাপোর্ট নিয়ে কথা বলতেই ওনাকে আঘাত করতে চায় ওরা। ওখানে অনেকজন ছিল, আমি সবার নাম আর না বলে আপনাকে। তো আমার শ্বশুরকে প্রোটেক্ট করতে গিয়ে যেই আঘাত পাই আমি, অতগুলো মানুষের সাথে বের হতে পারছিলাম না আমি। আর আমার শ্বশুরের বয়স হওয়ার পরেও উনি যথেষ্ট স্ট্রং, ইন্সপেক্টর বলে কথা। তাই উনি ওদের সাথে লড়ছিলেন। আমি সাদাতের মাথা আঘাত করতেই ও ওখানে সেন্সলেস হয়ে যায়। আমার অবস্থা যখন খুব খারাপ, তখন এক পরিচিত কণ্ঠস্বর কর্ণগোচর হতেই আমি থমকে যাই। অনেকগুলো বছর পর ওর সাক্ষাৎ পেয়েছিলাম সেদিন। আমার শ্বশুরকে তরুর সম্ভ্রম হারানোর হুমকি দিয়ে গুলি চালাতে বাধ্য করা হয় সেদিন। কিন্তু আফসোস, তার আগেই শ্বশুরের পিছনে থেকে আমার খুব কাছের কারোর শুটে আমার বুক এই ফুরোফুর করে দিয়ে চলে যায় গুলিটা। আমি চোখ বন্ধ করার আগে ঝাপসা দেখতে পাই অর্ণব আর আহান চিৎকার করতে করতে দৌড়ে আসছে আমার দিকে। আমার শ্বশুরে দৌড়ে আসে আমার কাছে, আর শেষবারের মতো আমার চোখে আমার তরুণানের চেহারা ভেসে ওঠে। বিশ্বাস করুন আন্টি, ওই সময় আমার খুব কষ্ট হচ্ছিল। অতটা কষ্ট বোধহয় আমি আগে কখনো পাইনি। আমার সন্তান
আমার তরু রানীকে ছেড়ে যেতে আমার একদম ইচ্ছে হচ্ছিল না। বুকটা ফেটে রক্ত হয়ে যাচ্ছিল। খুব অসহায় লাগছিল নিজেকে। বারবার মনে হচ্ছিল এই শক্ত মেয়েটা আমাকে ছাড়া নিজেকে সামলাতে পারবে না, খুব কষ্ট হবে ওর। এগুলো ভাবতে ভাবতে আমি জ্ঞান হারাই। তারপর আমার কিছু মনে ছিল না, তবে আমি সেন্স হারানোর আগে তোর ফোনে মেসেজ দিয়েছিলাম। আমার কথাটা যদি ওই দিন তোর শুনতো, তাহলে আজ আমাদের পুচকু আমাদের সাথেই থাকতো। কথাগুলো একদমই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে তিহান। হয়তোবা এই দীর্ঘশ্বাসের সাথে নিজের মনের কষ্টগুলো উড়িয়ে দিতে চায়, কিন্তু আদৌ কি তা সম্ভব? সেই সময় অর্ণব আর আহান তোমার খবর পেয়েছিল কি করে? শাহিনা বেগমের প্রশ্নের উত্তরে তিহান মুচকি হেসে বলে, আমার শ্বশুর ইনফর্ম করেছিল। তাহলে তুমি সেই দিন মারা যাওনি, কিন্তু লাশটা? আমার চোখ বন্ধ হয়ে যেতেই আমাকে মৃত ভেবে আমায় বিপক্ষ দলের সবাই রেখেই চলে যায়। পাছে আবার তাদের নিজেদের পদ চাকরি না চলে যায় ক্রাইম মামলা খেয়ে। অর্ণব আর আহানের কান্নার মাঝে আমার শ্বশুর আমার পালস রেট চেক করতেই চিৎকার করে ওঠে, তিহান বেঁচে আছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওনার মুখে ওই কথাটা শুনে কর্ধব দুটো সেদিন আমাকে নিয়ে পাগলের মতো ডক্টরের কাছে ছোটে। আর আমার শ্বশুর তৌফিককে কল করে আমাদের বাসায় পাঠায় তরুর কাছে। ভাগ্যক্রমে গুলিটা আমার হার্টের 1 ইঞ্চি উপরে লেগেছিল। তাই অপারেশনের 3 দিনের মাথায় আমার জ্ঞান ফিরতেই তখন আমি তরুর জন্য অস্থির হয়ে ওঠে। তারপর সবটা শুনে স্তব্ধ হয়েছে। আর ওই লাশটার সব সাজানো ছিল অর্ণব আর আহানের। বলতে পারেন আমাকে পুরোপুরি প্রোটেক্ট করার জন্যই সবটা করা। আমার বুকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আমার অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে থাকে। তাই আমাকে আমেরিকাতে পাঠানো হয় চিকিৎসার জন্য। আমার সাথে আমার খুব কাছের একজন যায় আমেরিকাতে। দীর্ঘ 1.5 মাস ওখানে চিকিৎসা নেওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে আসে। আমার বেঁচে থাকার খবর অবশ্য আগে শুধু ওরা দুজন আর আমার শ্বশুর আর আমার একজন শুভাকাঙ্ক্ষী জানত, কিন্তু এখন অনেকেই জানে। তিহানের মুখে সবটা শুনতেই শাহিনা বেগম কান্না করে দেন। কান্না করতে করতেই উনি আবারও প্রশ্ন করেন, তোমার বাবার নামে কেন মামলা করলে না তিহান? ওখানে যারা যারা ছিল সবাইকে কেন শাস্তি দিলে না? পুলিশকে কেন বললে না? তিহান মুচকি হেসে বলে, রাজনীতির খেলা বড় অদ্ভুত আন্টি। ক্ষমতা যার, পুরো দুনিয়া তার। ওদের নামে মামলা দিলে হয়তো কোনো না কোনোভাবে ওদেরকে অ্যারেস্ট করানো যেত, কিন্তু দিন শেষে টাকা ঢেলে ঠিকই পার পেয়ে যেত। সেই সময় সারা দেশের মানুষ যেমন কেঁপেছিল, এখন কিন্তু পুরোটাই শান্ত। ওদের কেসের খাতাটা ওভাবেই বন্ধ হয়ে যেত। ওরা কখনো ওদের অপকর্মের শাস্তি পেত না। ওদের শাস্তিটা না হয় অন্যভাবেই হবে, তবে খুব কঠিন শাস্তি পাবে ওরা। তিহানের ভাবনার মাঝেই হঠাৎ করে ওর ফোনটা বেজে ওঠে। ও ভাবনা থেকে বের হয়ে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে অর্ণবের নাম দেখতেই ফোনটা কেটে দিয়ে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে ফোনটা সাইলেন্ট করে ঘুমের দেশে পাড়ি দেয়। না হলে একবার কল রিসিভ করলে ওদের ওই বকবকানির ঠেলায় তিহানের আর বিশ্রাম নেওয়াই হবে না। এমনিতেই আজ রাতে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে ওদের। সেকেন্ড পেরিয়ে মিনিট পেরিয়ে ঘন্টা পেরিয়ে সময়ের কাঁটা ঘুরে সূর্যি মামা অস্ত যেয়ে ধরনীর বুকে রাত নেমেছে। ঘড়ির কাঁটা এখন 2:45 অর্থাৎ এখন মধ্যরাত। তিহানের বাইক শিলনের বাসা থেকে একটু দূরে থামাতেই অর্ণব আর আহান ওদের গাড়িটাও থামিয়ে দেয়। অর্ণব আর আহান গাড়ি নিয়ে এসেছে কারণ শিলনকে কিডন্যাপ করার প্ল্যান ওদের। তিহান এত সহজে মৃত্যু ওদের দিবে না, তিলে তিলে মারবে সবগুলোকে। তিহানের ভাবনার মাঝেই শিলনদের বাসার সামনে একটা BMW এসে থামে। গাড়ি থেকে নেমে আসে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক লেডিস প্যান্টের সাথে স্যুট বুট পরিহিত এক নারী। মুখে কালো মাস্ক পরা, চুলগুলো উঁচু করে হেয়ার ব্যান্ড দিয়ে বাঁধা। পুরো কালো পোশাকে যেন কালো কৃষ্ণময়ী এসে দাঁড়িয়েছে তিহানের সামনে। শ্যামাবতীর এই রূপটা যেন পুরোটাই অচেনা তিহানের কাছে। তিহান খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখতে থাকে ওর শ্যামাবতীর কার্যক্রম। অর্ণব আর আহান তিহানকে ডেকেই চলেছে। তিহানের উত্তর না পেয়ে তিহানের দিকেই তাকিয়ে ওর দৃষ্টি বরাবর সামনে দৃষ্টি ফেরাতেই চমকে ওঠে ওরা দুজন। একসাথে বিস্ময় নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, ভাবি, আজকের রজনীটা অন্য দিনের তুলনায় একটু বেশি অন্ধকার। আর এই অন্ধকারকে আর একটু বাড়িয়ে দিয়ে পুরো রুমের লাইট অফ করে ব্যালকনিতে বসে আছেন সাইদা হাসান। সেই যে দুপুরে এসে রুমে ঢুকেছেন, উনি আর বের হননি। জীবনের শেষ পর্যায়ে এসে এভাবে নিজের করা ভুলের জন্য অনুতপ্ত হতে হবে সাইদা হাসান এটা কসমিন কালেও ভাবেনি। আজকাল দেখছি নিজের প্রফেশন প্যাশন ছেড়ে বেশিরভাগ সময় ঘরে কাটাচ্ছেন। অতীতের করা পাপ বুঝি শান্তি দিচ্ছে না?
শাহিনা বেগমের কথায় কোনো প্রতিউত্তর করে না সাহিদ এহসান, নীরব থাকে। আমি সবসময় একটা সন্তানের জন্য কান্নাকাটি করেছি আল্লাহ তাআলার কাছে। তখন তো আর এত কিছু জানতাম না। যে মানুষটা নিজের সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থের জন্য মারতে পর্যন্ত চায়, তার ঘরে আল্লাহ তাআলা কিভাবে সন্তান দেবে? কথাটা কর্ণগোচর হতেই সাহিদ এহসান ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে তাকায় নিজের প্রাণপ্রিয় স্ত্রীর দিকে তাকায়, তারপর মুচকি হেসে বলে, তবুও তো এই পাপিকে ছেড়ে যেতে পারছো না। তুমি মুখে যতই বলো না কেন, আমার প্রতি তোমার ভালোবাসা এখনো আগের মতোই আছে। পাপের খাতা ধ্বংস না করে কি ছেড়ে দেওয়া যায় বলুন? আমায় তুমি মারতে পারবে না। তিহান বেঁচে আছে, এটা আমার থেকে লুকিয়ে তুমি ঠিক করনি। কেন, জানলে আবার মেলে ফেলার প্ল্যানিং করতেন? আমি অনুতপ্ত, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আমি সুযোগ দেওয়ার কে? যাদের সাথে অন্যায় করেছেন তাদের কাছ থেকে সুযোগ চাইবেন? আমিও এটাই ভেবেছি। আমি সব ভুল শুধরে নেব, শুধু তুমি আমার পাশে থেকো। সব ভুল শুধরানো যায় না সাইদ এহসান। যদি মানুষ হতে পারতেন তাহলে আমাকে পাশে পেতেন, না হলে বুলেট দিয়ে আপনার বুকটা ঝাঁঝরা করে দিত। আমার হাত একবারও কাঁপবে না, মাথায় রাখবেন। আপনি সারাদিন না খেতে আসুন। এখন রাত 3টা বাজে, এত রাতে কে খায়? আপনি খাবেন, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আসুন। কথাটা বলেই শাহিনা বেগম ঘর থেকে বের হয়ে যায়। উনি চলে যেতেই সাহিদ এহসান একটা দীর্ঘশ্বাস ফেলে ওনার পিছু পিছু চলে যায়। হ্যালো, এত রাতে ফোন করলে যে? তানিয়া ঠিক আছে তো? তিহানের চিন্তিত কণ্ঠস্বর শুনে মেয়েটা মুচকি হেসে বলে, তোমার মেয়ের জন্যই ফোন দেওয়া। এত রাতে ঘুম থেকে উঠে বায়না ধরেছে সে বাবার সাথে কথা বলবে। আচ্ছা, ওর কাছে ফোন দাও। পাপ্পা, তোমাকে খুব মিট করতে। আমিও শোনা, রাতে আমার আম্মুটা খেয়েছে? খেতে পাপ্পা, তুমি কালকে আসবে আমার সাথে দেখা করতে? আম্মু রাতে আসবো, অনেক রাত হয়েছে। আম্মু ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ওকে পাপ্পা, আমার জন্য কালকে চকলেট নিয়ে আসবা। আচ্ছা আম্মু, অনেক চকলেট নিয়ে আসবো। তুমি কিন্তু তোমার মাম্মামকে একটু কষ্ট দিবা না, ঠিক আছে? লক্ষ্মী মেয়ের মতো থাকবে। ওকে পাপ্পা। হ্যালো, কোথায় আছো তুমি? জাহান্নামে, তানাইয়ার খেয়াল রাখবে। কথাটা বলে ফোন কেটে দেয় তিহান। তরু আর তৌফিক ততক্ষণে শিলনের বাসার ভেতরে চলে যায়। তোরা দুইজন বাসে চলে যা, এখানে আর কাজ নেই। তিহানের কথাটা শুনে অর্ণব আর আহান ভ্রুকুচকে তিহানের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে আহান বলে, কিন্তু শিরনকে তো কিডন্যাপ করা হলো না। আমার কাজ আমার বউ করে দিবে, তোরা দুইটা বাসায় যা ফাস্ট। অর্ণব তৎক্ষণাৎ বলে, ভাই আমি কেমন রহস্যর গন্ধ পাচ্ছি। আজ কোনোভাবে কি ইস্তিয়াক মাহমুদ আর সাদাত হাসানের খুনের সাথে ভাবি? অর্ণবের কথা শেষ করার আগেই তিহান বলে, তোরা যা ভাবছিস সেটাই। তিহান এহসানের থেকে তরু এহসান আরও এক ধাপ এগিয়ে। আমার এখানে কাজ আছে, 2 মিনিটের মধ্যে তোরা দুজন এখান থেকে যাবি। অর্ণব আর আহান ওদের হতভম্ব ভাব নিয়েই ওখান থেকে চলে যায়। ওরা চলে যেতেই তিহান ও শিলনের বাসার মধ্যে চলে যায়। কথাটা বলার সাথে সাথেই ওর মুখ বেঁধে দেয় তরু। নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছেন, কিন্তু আপনার সামনে তো উদার মনের তিহান এহসান দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে স্বয়ং তরু এহসান। আর আপনার ওই অপবিত্র মুখ দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে লজ্জা করছে না? কথাটা বলে তরু একটা রড দিয়ে জোরে আঘাত করে শিলনের মাথায়, আর সাথে সাথে সারা ফ্লোরে রক্তে ভেসে যায়। শিলন তখনও গুঙিয়েই যাচ্ছে, নিজের হাত পা বাঁধা থাকায় কিছু করতেও পারছে না। আমার জীবিত সন্তানকে আপনি মেরেছেন ওই কুত্তাগুলোকে সাথ করে। একটা সদ্য জন্মানো নিষ্পাপ বাচ্চার জীবন কেড়ে নিতে আপনাদের হাত কাঁপেনি একবারও। এতটা নিষ্ঠুর হতে কিভাবে পারলেন? তিহান তো আপনাকে কখনো ভাই ছাড়া অন্য কোনো চোখে দেখেনি, তাহলে ওর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা আপনি কিভাবে করলেন? বিবেকে বাঁধেনি মৃত্যু যন্ত্রণা কেমন হয়? আজ আপনাকে বোঝাবো আমি। কথাগুলো বলতে বলতেই একটা ধারালো ছুরি বের করে শিলনের আঙুল কাটতে থাকে তরু। আর এদিকে হাত পা বাঁধা থাকার পরেও গলা কাটা মুরগির মতো করে ছটফট করতে থাকে শিলন। এতক্ষণেও বুঝে গেছে আজই ওর জীবনের শেষ রাত।
আঙুল কাটা শেষ করে শিলনের গলায় ইচ্ছে মতো খোঁচাতে থাকে তরু। তরুর পোশাকে তাজা রক্ত মেখে একাকার। অবস্থা বেগতিক দেখে তৌফিক এসে তরুকে থামায়। তরু থামে কিছুক্ষণের জন্য, তখনও শিলন জীবিত। তারপর হঠাৎ করে উঠে এসে কাটা জায়গাগুলোতে মরিচের গুঁড়ো লাগিয়ে দিতেই শিলনের চোখের রং পরিবর্তন হয়ে লাল টকটকে হয়ে যায়। এভাবে মিনিট দুয়ে কাটার পরেই শিলনের শরীর নিস্তেজ হয়ে যায়। ভাইয়া, এই অমানুষকে আমরা এখানেই পুঁতে রেখে যাব। পরে যদি কোনো সমস্যা হয়? হবে না ভাইয়া। তারপর ওরা দুই ভাই বোন মিলে শিলনের লাশটা ওর বাসাতেই পুঁতে রেখে আসে। এতক্ষণে সব কিছুই নীরব চোখে দেখল তিহান। তরু গাড়ির কাছে এসেই নিজের হ্যান্ড গ্লাভস, শার্টের ওপরে পরা কোটটা খুলে আরেকটা কোট পরে নেয়। তৌফিক ততক্ষণে ড্রাইভিং সিটে যেয়ে বসেছে। তরু গাড়িতে যেতেই পেছন থেকে তিহান ওর হাতটা চেপে ধরে। হঠাৎ এভাবে হাত ধরাতে তরু চমকে পিছনে তাকায়। তারপর তিহানকে দেখেই একটা কুটিল হাসি দিয়ে বলে, এত রাতে এখানে কি করছেন তিহান এহসান? বউ বুঝি বাসা থেকে বের করে দিয়েছে? বউ তো আমার সামনে আছে, কিন্তু আফসোস এত স্মার্ট ইন্টেলিজেন্ট একটা বউ তার হাজবেন্ডের ব্যাপারে ভুলে বসে আছে। জোকস অফ দ্য ইয়ার। I want to tell you everything about my past. Let me explain. Please, honey. কথাটা শোনার সাথে সাথে তরু ঝাপটা মেরে ওর হাতটা তিহানের হাতের বন্ধনী থেকে সরিয়ে নেয়। আশ্চর্য তিহান এহসান, কিসের এক্সপ্লেনেশন দেবেন আপনি? আপনার আগের ওয়াইফ, যাকে সবাই মৃত বলে জানে,